তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। আজকের ভিডিও শুরুতেই একটা খারাপ খবর রয়েছে, আর সেই খারাপ খবরটা হচ্ছে যে রোমান রেন্সের যিনি বাবা আছেন সিকা অ্যানোয়াই, তিনি কালকে রাতেবেলা মারা গেছেন। আর তার মারা যাওয়ার সময় বয়স ছিল 79 বছর বয়স। তো সম্ভবত বয়স বাড়ার কারণে তিনি মারা গেছেন। আর তারপরে পুরো রেসলিং ওয়ার্ল্ড, এমনকি রোমান রেন্স তো অবশ্যই করবে, রোমান রেন্স, জিমি উসো, জে উসো, অল এলিট রেসলিং, ডাব্লিউডাব্লিউই, এছাড়া আর যত রেসলিং ওয়ার্ল্ডের ব্যক্তি আছে সবাই তাকে ট্রিবিউট দিয়েছে, শ্রদ্ধাঞ্জলি দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর আমাদের র্যাসেল এক্সপ্লেনারের তরফ থেকেও তাকে রেস্ট ইন পিস। তো চলো এবার আসা যাক অন্যান্য নিউজে। তো প্রথম নিউজ হচ্ছে লুডরিক কাইজারকে নিয়ে। তো আমরা যেমনটা দেখলাম যে কালকের মানডে নাইট ড্রতে লুডরিক কাইজারের ব্রন ব্রেকারের সাথে ম্যাচ ছিল। তো এমনটা জানা যাচ্ছে যে সেই ম্যাচের মধ্যেই লুডরিক কাইজার ইনজয়ার্ড হয়ে যায়। আর এখন লুডরিক কাইজারের একটা ছোটোখাটো ইনজুরি হয়েছে। তো ইনজুরিটা কত সিরিয়াস সেটা তো এখনও জানা যায়নি, হয়তো পরের সপ্তাহে আমরা জানতে পেরে যাব রয়্যাল এপিসোডে যে লুডরিক কাইজারের ইনজুরিটা কত সিরিয়াস। তবে এটুকু শিওর যে লুডরিক কাইজারের একটা কোথাও না কোথাও ইনজুরি হয়েছে। আর যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে মানি ইন দ্য ব্যাঙ্কে আমরা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। তো সেই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটা অফিসিয়াল হয়ে গেছে। কোডি রোডস, কেভিন ওমেন্স আর র্যান্ডি অর্টনের টিমের সাথে ব্লাড লাইনের টিম। কিন্তু এখানে একটা জিনিস আমি আশা করিনি যে জেকব ফাটু আসবে, কারণ আমি তো তখন জানতামই না যে জেকব ফাটু ডেবিউ হতে চলেছে আর জেকব ফাটু নতুন ব্লাড লাইনে জয়েন করবে। তো ম্যাচটা হচ্ছে যে কোডি রোডসের টিমের সাথে সোলো সিকোভা, জেকব ফাটু আর টামাটোঙ্গা, এই তিনজন লড়বে। আর টাঙ্গা লোয়া যে আছে সে রিং সাইডে থাকবে। তো ভালো হয়েছে যে সিঙ্গলস ম্যাচ হয়নি, কারণ সিঙ্গলস ম্যাচ যদি হতো সোলো সিকোভার সাথে তাহলে তো পাবলিক এমনিতেই ঘুমিয়ে পড়তো। আর আমি তো বলবো ভাই, এই সোলো সিকোভাকে বাদ দিয়ে টাঙ্গা লোয়াকেই নিয়ে আসো, কারণ টাঙ্গা লোয়া তাও সোলো সিকোভার থেকে ভালো ম্যাচেস লড়ে। তো যাক, এই ম্যাচটা বুক হয়ে গেছে। আর দেখে নেবো যে টোটাল মানি ইন দ্য ব্যাঙ্কের জন্য এখন কটা ম্যাচ বুক হয়েছে। তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বাকি প্রিমিয়াম লাইভ ইভেন্টের মতো এইবারেও কিন্তু 5খানা ম্যাচই ডাব্লিউডাব্লিউ বুক করেছে। তবে ভালো বলতে হয় যে এবারে 2খানা মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচ রয়েছে। তো ওই ল্যাডার ম্যাচগুলোতে তো বেশ টাইম যাবে, সেই হিসাবে আমাদের পুষিও যাবে। জানি না ডাব্লিউডাব্লিউ কেন এত কম ম্যাচেস বুক করছে, কিন্তু দেখতে গেলে এই নিয়ে সেই রেসলম্যানিয়ার পর থেকে যে কটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয়েছে সব কটাতেই এই 5খানা করে ম্যাচেস বুক হয়েছে। তো ঠিক আছে, 5খানা ম্যাচেস হয়েছে, ঠিক আছে। আমাদের যদি সেই রকমভাবে পুষিয়ে দিতে পারে তাহলে আমাদেরও কোনো রকম সেরকম কোনো আপত্তি থাকবে না। আর এই ম্যাচ কার্ডে একটা ইন্টারেস্টিং ম্যাচ আছে, সেটা হচ্ছে ব্রন ব্রেকার ভার্সেস স্যামি জেন। এইখানে সমস্যা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ ব্রন ব্রেকারকে তো কমজোরভাবে বুক করে না, ব্রন ব্রেকারকে খুবই স্ট্রং বুক করে। আর আমার মনে হচ্ছে না যে ডাব্লিউডাব্লিউ এত তাড়াতাড়ি স্যামি জেনের থেকে চ্যাম্পিয়নশিপ নেবে। চ্যাট গেবল যখন স্যামি জেনকে হারাতে পারেনি তখন ব্রন ব্রেকার হারিয়ে দিতে পারে, তবে মনে তো হয় না যে স্যামি জেনের থেকে এত তাড়াতাড়ি চ্যাম্পিয়নশিপ নেওয়া হবে। তো ডাব্লিউডাব্লিউ এখানে কী করবে সেটাই দেখার, যে ব্রন ব্রেকারকেও হারাতে পারবে না আবার স্যামি জেনকেও হারাতে পারবে না। তবে আমি চাই যে স্যামি জেন চ্যাম্পিয়ন থাকাকালীন খুব একটা তো কিছু দেখতে পেলাম না, ব্রন ব্রেকার যদি চ্যাম্পিয়ন হয় তাহলে একটা স্ট্রং চ্যাম্পিয়ন আমরা দেখতে পাবো। তো এইটার জন্য আমি একটু ইন্টারেস্টেড আছি যে এই ম্যাচের রেজাল্ট কী হয়। আর যদি এই ম্যাচটা ডিসকোয়ালিফিকেশানে এন্ড হয় তাহলে তো বলবো খুবই খারাপ একটা ডিসিশন। তো দেখা যাক মানি ইন দ্য ব্যাঙ্কে ডাব্লিউডাব্লিউ কী ডিসিশন নেয় আর কাকে জেতায়। আর এই সপ্তাহে স্ম্যাকডাউনের জন্য ডাব্লিউডাব্লিউ ব্লাড লাইনের অ্যাকনলেজমেন্ট সেরিমনি অ্যানাউন্স করে দিয়েছে, যেখানে হয়তো জেকব ফাটুকে নতুন ব্লাড লাইনে ইনক্লুড করা হবে। আর অফকোর্স এখানে আমার মনে হচ্ছে এখানে কোডি রোডস, কেভিন ওমেন্স আর র্যান্ডি অর্টনের টিম এসে অ্যাটাক করে দেবে। তো এদের তো আলাদাই গল্প চলছে। আর এর পরের নিউজটা হচ্ছে জেকব ফাটুকে নিয়েই, কারণ ডাব্লিউডাব্লিউ সামওয়ান ওয়্যারউলফ নামে একটা ট্রেডমার্ক ফাইল করেছে। আর এটা ষোলো বলছি, এটা জেকব ফাটুর জন্যই, কারণ আমরা দেখেছি যে জেকব ফাটু ডেবিউর সময় যে টি শার্টটা পরে এসেছিল তাতে কিন্তু একটা নেকড়ে বাঘের ফটো রয়েছে। তো জেকব ফাটুকে এখন থেকে আমরা বলতে পারো এই স্ম্যাকডাউন থেকেই হয়তো অ্যানাউন্স করে দেওয়া হবে যে জেকব ফাটু হচ্ছে সামওয়ান ওয়্যারউলফ। তো জেকব ফাটুকে একটা নিকনেমও দিয়ে দেওয়া হয়েছে, যেটা দেখতে তো আর শুনতে খুবই ভালো লাগছে। আর পরের সপ্তাহ রয়ের জন্য লিভ মর্গান ভার্সেস জেলিনা ভেগার মধ্যে ওয়ার্ল্ড ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ অফিসিয়াল করে দেওয়া হয়েছে, যেখানে অফকোর্স আমার মনে হচ্ছে যে ডম লিভ মর্গানকে সাহায্য করতে আসবে। আর এরপরে অ্যানাউন্স হয়েছে ডমিনিক মিস্টেরিও ভার্সেস রে মিস্টেরিও, যে ম্যাচটা আমরা রেসলম্যানিয়া 39 দেখতে পেয়েছিলাম। সেই ম্যাচটা এবার আমরা রতে দেখতে পাবো। আর এখানেও আমার মনে হচ্ছে যে লিভ মর্গান এসে ডমডমকে সাহায্য করবে তার বাপকে হারাতে। তো কি দিনকাল পড়লো। তো এবার একটু লিভ মর্গান আর ডমডমের স্টোরি লাইনটাকেই ভালোভাবে এক্সপ্লেন করা যাক, কারণ হচ্ছে যে এই বিগত কিছু সপ্তাহে অনেক কিছু হয়ে গেছে। আর আমি তো এই বেশ কিছুদিন ধরে ভিডিও দিইনি, তাই অনেক কিছু মিস হয়ে গেছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে পুরো ঘটনা স্টেপ বাই স্টেপ একবার আলোচনা করে দেবো,
তো মজা তো ভালো আসবে, তো চলো শুরু করা যাক। তো কি হয়েছিল যে ম্যাচ চলাকালীন লিভ মর্গান ডমিনিকের ওপরে এসে পড়ে আর ডমিনিকের ওপরে এসে এইরকম পজিশানে বসে যায়, আর এই পজিশানটা তো আমরা খুবই ভালোভাবে চিনি। দেখে খুবই ভালো লাগছিল। তারপরে কি হলো যে ব্যাক স্টেজেতে আমরা দেখতে পাই যে লিভ মর্গান ডমিনিকের একটা সেগমেন্ট, যেখানে লিভ মর্গান ডমিনিককে বলে যে সব মামি টামি বাদ দাও, মামি টামি পুরনো হয়ে গেছে। আর ডমিনিককে কী করে লিভ মর্গান নিজের ড্যাডি বানিয়ে ফেলে। আর এখনকার যুগে ড্যাডি মানে ড্যাডি কথাটার অর্থ কী সেটা তো আমরা সকলেই কম বেশি জানি, তো সেটা আর ব্যাখ্যা করলাম না, কারণ ব্যাখ্যা করতে গেলে আবার ইউটিউব আমার ভিডিওটাকে এজ রেস্ট্রিকশান লাগিয়ে দেবে, তো সেটা নিয়ে কথা না বলাই ভালো। তো এখন লিভ মর্গানের ড্যাডি হয়ে গেছে ডমিনিক মিস্টেরিও। আর এবারে কী করে যে লিভ মর্গান ডমিনিককে তার হোটেল রুমের চাবি দিয়ে দেয় আর তাকে হোটেল রুমে ইনভাইট করে। তো এবারে ডমিনিককে লিভ মর্গান হোটেল রুমে ইনভাইট করেছে, তো হোটেল রুমের মধ্যে চোখমি রেডি করার প্ল্যান করে নিয়েছে। এবারে সেটা কী হয় যে ডমিনিকের পছন্দ হয় না, ডমিনিক পুরো জাজমেন্টের সাথে আলোচনায় বসে যায়, সেই চাবিটা টেবিলের উপর ঠুকে রেখে দেয় আর বলে যে লিভ মর্গান তাকে হোটেল রুমে চোখমি রেডি করার জন্য ডেকেছে। তো এইটা শুনে জেডি ম্যাকডোনা তো খুশি হয়, আর কার্লিটো বলে আরে বাহ, এটা তো তোমার কাছে খুবই ভালো একটা অপরচুনিটি। কিন্তু এই কথা বলার মাঝখানে আমরা দেখলাম যে ডেমান প্রিস্ট একদমই খুশি নয়, বলছে তোমরা কী করে বেড়াচ্ছ এইসব। আর তার মাঝখান থেকে দেখলাম যে চাবিটা নাকি হাওয়া হয়ে গেছে টেবিল থেকে। তো চাবিটা কে নিল সেটাই প্রশ্ন ছিল। পরের সপ্তাহে আমরা দেখতে পেলাম ক্যামেরার ফুটেজে যে সেই চাবিটা নাকি ফিন ব্যালার নিয়ে নিয়েছে। তো ফিন ব্যালার কেন নিয়েছে, এবার ডেমান প্রিস্ট সেই ফুটেজটা দেখার পরে ফিন ব্যালারকে গিয়ে ধরে যে হ্যাঁ তুই চাবিটা কেন নিলি। তো ফিন ব্যালার বলে যে আমি ডমিনিককে প্রোটেক্ট করার জন্য এই চাবিটা ওর কাছ থেকে নিয়ে নিয়েছি, যাতে ডমিনিক লিভ মর্গানের হোটেল রুমে যেতে না পারে। তো এইটা এবারে ফিন ব্যালার কোন উদ্দেশ্যে নিয়েছিল সেটা তো আমরা পরেই জানতে পারলাম, কারণ এই সপ্তাহের রতে আমরা দেখতে পেলাম যে লিভ মর্গান আর ফিন ব্যালারের মধ্যে কিছু একটা চলছে। দুজনে একই রুম থেকে বেরোচ্ছে আর দুজনে একই রুমের মধ্যে একা ছিল। তো তার ফলেই আমরা দেখতে পেলাম যেখানে একটা লাভ ট্রায়াঙ্গেল, একদিকে ডমিনিক লিভ মর্গান আর একদিকে ফিন ব্যালার লিভ মর্গান, এদের মধ্যে কিছু একটা চলছে। হোটেল রুমে তো যাওয়া হলো না, চোখমি ড্যাডিও হলো না, তবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা এরকম কিছু একটা সিন দেখতে পেয়ে যাব। তো জানি না আর কী কী ডাব্লিউডাব্লিউ দেখাবে। তো এই হচ্ছে পুরো স্টোরি লাইন, শর্টে এক্সপ্লেন করে দিলাম কারণ আমি মিস করে গেছিলাম পুরোটা। তো এইবারে তোমরাই বলো যে তোমাদের কেমন লাগছে এই স্টোরি লাইনটা। ফিন ব্যালার, ডমিনিক মিস্টেরিও আর লিভ মর্গান একা, খুবই ভালো সিন হচ্ছে। তো চলো কী হবে সেটা তো সময় হলে আমরা দেখতেই পাবো, তবে বেশি গভীরে তো আমাদের দেখাবে না। তবে ঠিক আছে, যা দেখায় তাই দেখবো, আমরা তো সাধারণ মানুষ, আমরা আর বেশি কী বা চাইবো। তো চলো এবার অন্যান্য নিউজের দিকে আসা যাক। তো তোমরা যেমনটা দেখলে যে এই মানডে নাইট রয়্যাল এপিসোডে প্যাট ম্যাকাবি কমেন্ট্রিতে ছিল না, আর এমনটা আমাদের জানানো হচ্ছিল যে আঙ্কেল হাউডি যে টিম আছে, আঙ্কেল হাউডির টিম প্যাট ম্যাকাবির সাথে কিছু একটা করে দিয়েছে, যার ফলে প্যাট ম্যাকাবি আজকের রতে থাকতে পারবে না। তো এটা হয়ে গেল ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনের কথা। তো বাস্তবে কী হয়েছে, বাস্তবে হয়েছে যে প্যাট ম্যাকাবির যে শ্বশুর আছে সেই শ্বশুর মারা গেছে, সেই জন্য প্যাট ম্যাকাবি এই রয়্যাল এপিসোডে আসতে পারেনি। আর ডাব্লিউডাব্লিউ সেটাকে স্টোরি লাইনের মধ্যে দিয়ে দেখেছে যে আঙ্কেল হাউডি প্যাট ম্যাকাবির সাথে কিছু একটা করেছে, যার ফলে প্যাট ম্যাকাবিকে আমরা এই সপ্তাহে দেখতে পাবো না। আর জেরো নিউজের তরফ থেকে এই নিউজটা এসছে যে ব্যাশ ইন বার্লিন যেটা হতে চলেছে জার্মানি থেকে প্রিমিয়াম লাইভ ইভেন্ট, সেখানে আমরা গান্তার ভার্সেস কোডি রোডসের মধ্যে ম্যাচ দেখতে পাবো, আর সেটা হবে চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য। তো সম্ভবত ব্যাশ ইন বার্লিন অবধি তো কোডি রোডস চ্যাম্পিয়ন থাকবে, এটা আমরা সকলে জানি। আর তার আগেই সামার স্ল্যাম হয়ে যাবে, তার মানে সামার স্ল্যামে তো কোডি রোডস চ্যাম্পিয়নশিপ কোনো মতেই হারছে না। কিন্তু এবারে আসি গান্থারের তো সামার স্ল্যামেতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ আছে। এবার যদি গান্থার সামার স্ল্যামে জিতে যায় তাহলে ব্যাশ ইন বার্লিনে কি আমরা চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ দেখতে পাবো, সেটা তো চান্স খুবই কম লাগছে। তো এর মানে কি এটা যে গান্থার মানে সামার স্ল্যামেতে হারতে চলেছে, ডেমান প্রিস্ট চ্যাম্পিয়ন থাকুক আর যেই চ্যাম্পিয়ন থাকুক, ডেমান প্রিস্টের সাথেই সম্ভবত ম্যাচ হবে সামার স্ল্যামে গান্থারের, আর সম্ভবত সেখানে গান্থার হেরে যাবে এমনটাই তো মনে হচ্ছে। আর তারপরে ব্যাশ ইন বার্লিনে গিয়ে কোডি রোডসের এগেনস্টে গান্থার ম্যাচ লড়বে ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য। তো আপাতত এখন এইটাই জানা যাচ্ছে, তো দেখা যাক গান্থার সামার স্ল্যামে জেতে কিনা। যদি সামার স্ল্যামে জিতে যায় তাহলে কোডি ভার্সেস গান্থার চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ আমরা হয়তো দেখতে পেতে পারি। তো এবার একটু মার্চেন্ডাইজ নিয়ে কথা বলা যাক। এখানে ওটিসের জন্য ডাব্লিউডাব্লিউ একটা মার্চেন্ডাইজ রিলিজ করেছে, দেখতে পাচ্ছি এখানে ওটিস জেলখানার মধ্যে বন্দি আর লেখা আছে ফ্রি ওটিস, মানে এটা বলা যাচ্ছে যে চ্যাট গেবলের জেলখানাতে ওটিস বন্দি আছে আর ওটিসকে
ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। তো দেখা যাক, ওটিস তো চ্যাট গেবেলের উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু এখনও মনে হচ্ছে যে চ্যাট গেবেলের সাথে কিছুটা লিঙ্ক রয়ে গেছে। আমি তো ওয়েট করছি কখন চ্যাট গেবেলের উপর ভালোভাবে অ্যাটাক করবে আর পুরোপুরি এদের মধ্যে আমরা একটা ম্যাচ দেখতে পাবো, তারপরেই ওটিস পুরোপুরি ফ্রি হবে এই জেলখানা থেকে। আর এরপরের যে মার্চেন্ডাইজটা রয়েছে সেটা রয়েছে জেকব ফাটুর মার্চেন্ডাইজ। তো জেকব ফাটু যে ওয়ারউলফের যে নেকড়ে বাঘের যে মার্চেন্ডাইজটা পড়ে আসছিলো সেটাই এখন 2 নম্বরে সেল হচ্ছে। তো 2 নম্বরে সেল হচ্ছে বলতে যে সব থেকে বেশি তো সেল হচ্ছে আঙ্কেল হাউডির হোয়াইট সিক্সের টি শার্ট, আর তার ঠিক পরে সেকেন্ড নম্বরে রয়েছে জেকব ফাটু। মানে জেকব ফাটু ডেবিউ করার পরে জেকব ফাটুর মার্চেন্ডাইজ এত বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। তো জেকব ফাটুর ব্যাপারে কম বেশি সবাই জানতো, আর এই মার্চেন্ডাইজ সেলের লেভেল থেকে বোঝা যাচ্ছে যে ফ্যান্সরা জেকব ফাটুকে কত ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে আর কত ভালো রিয়াকশান দিচ্ছে। কারণ ফ্যান্সরা কম বেশি জেকব ফাটুর ব্যাপারে জানতো যে এ খুবই ভালো একজন মানের রেসলার আর এর মাইক স্কিলও খুবই ভালো, আর সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ফ্যান্সদের রিয়াকশান থেকেই আর এই মার্চেন্ডাইজ সেল থেকে। আর তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সম্ভবত ডাব্লিউডাব্লিউতে এই যে ব্লাড লাইনের স্টোরি লাইন চলছে এটা হয়তো ডাব্লিউডাব্লিউ যতদিন চায় পারলে সারা জীবনই চালিয়ে যেতে পারে। কারণ এখন ডাব্লিউডাব্লিউতে ব্লাড লাইনের যে কজন মেম্বার রয়েছে তাদের ছেলেপুলে কত তোমরা দেখে নাও। রোমান রেন্সের 5খানা বাচ্চা, তারপরে জিমি উসো জে উসো দুজনেরই 2টো করে বাচ্চা, তারপরে টামা টোঙ্গার 2টো বাচ্চা, টাঙ্গা লোহার 3টে বাচ্চা, সোলো সিকোয়ার 3টে বাচ্চা। জেকব ফাটু তো রেকর্ডই ভেঙে দিয়েছে, 7খানা বাচ্চা। আর এখানে রিকিসি রয়েছে, তার 5খানা বাচ্চা, আর 5খানার মধ্যে জিমি উসো জে উসো আর সোলো সিকোয়াও রয়েছে। তো যারা রয়েছে তাদেরই এত কটা ছেলেপুলে, এরা কম করে হলো 10 বছর টানবে, তারপরে এদের ছেলেপুলে টানবে। তো ডাব্লিউডাব্লিউ চাইলে সারা জীবনই ব্লাড লাইনের স্টোরি লাইন কন্টিনিউ করতে পারে। তো খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট, দেখে তো মন ভরে গেল। এরপরে নিউজটা গোল্ডবার্গের একটা ইন্টারভিউ নিয়ে রয়েছে। এই নিউজটা বেশ কিছুদিন আগে এসেছিলো কিন্তু আমি মিস করে গেছিলাম আর ভিডিও তো আসেনি। তো নিউজটা হচ্ছে যে গোল্ডবার্গ তার ইন্টারভিউতে এটা বলেছে যে সে তার ফাইনাল একটা রিটায়ারমেন্ট ম্যাচ লড়তে চায়। তো ফাইনাল রিটায়ারমেন্ট ম্যাচ লড়বে, কার এগেনস্টে লড়বে, কোথায় লড়বে সেটাই এখন হচ্ছে সমস্যা। কারণ আমার মনে হয় না যে ডাব্লিউডাব্লিউতে গোল্ডবার্গ তার রিটায়ারমেন্ট ম্যাচ লড়তে আসতে চায়। কারণ আমরা জানি যে রিটায়ারমেন্ট ম্যাচ মানে ডাব্লিউডাব্লিউতে কী দাঁড়ায়। ডাব্লিউডাব্লিউতে রিটায়ারমেন্ট ম্যাচ মানে তোমাকে কোনো একটা সুপারস্টারকে ওভার করতে হবে আর তোমাকে খুবই বাজেভাবে হারিয়ে দেওয়া হবে। আমরা দেখেছিলাম যে কার্ট অ্যাঙ্গেলের রিটায়ারমেন্ট ম্যাচ ব্যারেন কর্বিনের সাথে হয়েছিল, আর সেটাও কার্ট অ্যাঙ্গেলকে হারতে হয়েছিল, যেটা কেউই পছন্দ করেনি, এমনকি ব্যারেন কর্বিন নিজেও পছন্দ করেনি। কিন্তু কি সেটা ছিল ডাব্লিউডাব্লিউ ডিসিশন, তাই ব্যারেন কর্বিন আর কার্ট অ্যাঙ্গেলকে সেটা মেনে নিতে হয়েছিল। তাই গোল্ডবার্গের এগুলো পছন্দ নয়। গোল্ডবার্গ তো ম্যাচ হারাই পছন্দ করে না, বা রিটায়ারমেন্ট ম্যাচে যদি তাকে হারিয়ে দেওয়া হয় সেটা তো সে আরোই সহ্য করবে না। তো আমার মনে হয় না যে গোল্ডবার্গ ডাব্লিউডাব্লিউতে এসে তার রিটায়ারমেন্ট ম্যাচটা লড়বে। হয়তো অন্য কোথাও বড় সড়োভাবে অ্যারেঞ্জ করে কোনো একটা বড় সুপারস্টারের এগেনস্টে গোল্ডবার্গ তার শেষ ম্যাচ লড়তে পারে। আর আমার মনে হয় ডাব্লিউডাব্লিউতে গোল্ডবার্গ এই জন্যই এখন আর দেখতে পাচ্ছি না, কারণ ডাব্লিউডাব্লিউর পলিসি তো আমরা জানি যে পুরনো যে সমস্ত রেসলাররা আছে তারা নতুন নতুন ইয়াং রেসলারদের কাছে ম্যাচ লড়বে আর তাদের কাছে হেরে তাদেরকে ওভার করবে। আর এর খুব একটা ভালো উদাহরণ হচ্ছে জন সিনা। জন সিনা তো লাস্ট কবে ম্যাচ জিতেছিল আমাদের মনেই নেই। জন সিনা একের পর একজনকে ওভার করে যাচ্ছে, কিন্তু জন সিনা ম্যাচ তো হারছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। কিন্তু ডাব্লিউডাব্লিউ এটাই পলিসি মেনে নিতে হবে, আর গোল্ডবার্গ এটাই একদম পছন্দ করে না, ম্যাচ হেরে যাওয়া। আর রিটায়ারমেন্ট ম্যাচ তো সে হারবে না, এটুকু আমরা জানি। তো সেই কারণেই হয়তো আমার মনে হয় যে গোল্ডবার্গের হয়তো ডাব্লিউডাব্লিউতে আমরা ম্যাচ নাও দেখতে পেতে পারি, কিন্তু যদি তার রিটায়ারমেন্ট ম্যাচ ডাব্লিউডাব্লিউতেই হয় তাহলে আমার মনে হয় খুবই ভালো হবে। কারণ ডাব্লিউডাব্লিউ যদি গোল্ডবার্গের রিটায়ারমেন্ট ম্যাচে গোল্ডবার্গকে জিতিয়ে দিতে রাজি থাকে তাহলেই আমার মনে হয় যে গোল্ডবার্গ ডাব্লিউডাব্লিউতে তার রিটায়ারমেন্ট ম্যাচ লড়তে আসবে। আর এইটাতে আমরা ব্যাকস্টেজে একটা ডিটেলস দেখতে পেয়েছিলাম যে একটা প্রোডাকশন ট্র্যাকের ওপরে অ্যালেক্সা ব্লিসের ফটো দেওয়া রয়েছে। আর এই ফটোটা হচ্ছে সেই যখন সে ব্রে হোয়াইটের সাথে কাজ করতো ফায়ারফ্লাই প্ল্যান হাউসে তখনকারের ফটো এটা। আর এই ডাব্লিউডাব্লিউতে তো আমরা রিসেন্ট টাইমে কী হয় জানি, ট্রিপল এইচ বহুত ব্যাকস্টেজেতে নানা রকম কী বলা যায় ডিটেলস ছেড়ে দেয়, যার থেকে আমরা হিন্ট পেয়ে যাই যে আমরা কার রিটার্ন দেখতে পাবো, স্টোরি লাইনের প্রগ্রেশন কী হবে। রেসলমেনিয়ার টাইমে আমরা জন সিনা স্টোন কোল্ড স্টিভ অস্টিনের ফটো দেখতে পেয়েছিলাম, তারপর আমরা জন সিনাকে রেসলমেনিয়াতেও দেখতে পেলাম। স্টোন কোল্ড স্টিভ অস্টিনের আসার কথা ছিল, কিন্তু রেসলমেনিয়ার ঠিক আগের দিন সেখানে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের জায়গায় আন্ডারটেকারকে নিয়ে আসা হয়, কারণ স্টোন কোল্ড স্টিভ অস্টিন একটু বেশি টাকা চেয়ে বসে। এছাড়া ব্রক লেসনারেরও পোস্টার দেখতে পেয়েছিলাম। আর তারপরে ট্রিপল এইচ বলে যে ব্রক লেসনার পুরোপুরি ঠিক আছে, শুধুমাত্র একটা ভালো স্টোরি লাইন পেলেই ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে। আর ঠিক সেরকমই আমরা এখানে অ্যালেক্সা ব্লিসের সেই ব্রে হোয়াইটের সাথে থাকাকালীন ছবি দেখতে পাচ্ছি। তো সম্ভবত অ্যালেক্সা ব্লিসের যখন রিটার্ন হবে সে হোয়াইট 6 জয়েন করবে, আর তারপরে 5 জন থেকে 6 জনের টিম হয়ে যাবে
তারপর আমরা বলতে পারবো যে হ্যাঁ এইবার হোয়াইট সিক্স কমপ্লিট। তো আঙ্কেল হাউডির টিমেই সম্ভবত অ্যালেক্সা ব্লিস জয়েন করতে চলেছে। তো টিজ দেখে তো সেটাই বোঝা যাচ্ছে। এখন এটা হবে কি না পুরোপুরি 100% শিওর নয়, তবে 90% শিওর যে অ্যালেক্সা ব্লিস আবার এই ব্রে হোয়াইট তো নয়, আঙ্কেল হাউডির টিমেই জয়েন করতে চলেছে রিটার্নের পর। তো চলো গাইজ, এই নিউজ ভিডিও এই পর্যন্তই ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল কারণ নিউজও তো অনেক ছিল। তো তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার একটা নতুন নিউজ ভিডিওতে।